দর্শকরা, এখন আমরা এসে পৌঁছেছি সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্করের বাড়িতে। তিনি গত 2-3 দিন থেকে নানা কারণে সংবাদ শিরোনামের শীর্ষে অবস্থান করছেন। এর কারণ আপনারা জানেন যে হাইলাকান্দিতে তার উপর যে ঘটনা সংঘটিত হয়েছিল এবং তারপর এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল এবং গত পরশু শিলচর জেলা কংগ্রেস অফিসে অনেকগুলো ঘটনা ঘটে গেছে, এগুলো আপনারা জানেন। এবং পর্যালোচনা বৈঠকে অনেকগুলো ঘটনা ঘটেছে। এই সমস্ত ঘটনা সম্পর্কে আমরা আমিনুল হক লস্কর কী বলতে চাইছেন সেটা আমরা জানবো। আর একই সঙ্গে আমি ব্যক্তিগতভাবে সাংবাদিক হিসাবে আমিনুল হক লস্কর যে তারপর তার সঙ্গে প্রথম দেখা, আপনাকে প্রথমে অভিনন্দন জানাই। নমস্কার। আচ্ছা, হাইলাকান্দিতে কী এমন ঘটনা ঘটে গেল? এখন হাইলাকান্দিতে আমাদের প্রদেশ কংগ্রেস প্রত্যেক জেলাতে একটা রিভিউ কমিটি করে দিয়েছেন যে কী কারণে আমরা আমাদের প্রার্থী জিততে পারেনি, আর যেখানে জিতেছে কী করলে ভোট আরও বাড়তে পারত, এবং দলের কোনো পদাধিকারীর অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটিস আছে কি না, দলের বিভিন্ন শাখা সংগঠন ঠিক আছে কি না, সবগুলা পর্যালোচনা করে রিপোর্ট দেওয়ার জন্য। তা ওই দিন আমি হাইলাকান্দিতে আমি ছিলাম, আমার সঙ্গে অরুণ দত্ত মজুমদার ছিলেন, আর ধ্রুবজ্যোতি গুপ্ত পুরকাইস্থ ছিলেন। আমরা ওই দিন হাইলাকান্দিতে 1:30 সময় দুপুরে গিয়েছিলাম। আর যাওয়ার আগে আমি হাইলাকান্দি জেলার সভাপতিকে 4 দিন আগে বলেছিলাম যে এই পর্যালোচনা তো সভাতে কারা কারা আসবে। মূলত 2 ক্যান্ডিডেট আসবে, হাইলাকান্দি এবং আল্লাহপুর কাটলিছড়া। ডিস্ট্রিক্টের যারা পদাধিকারী এরা আসবে, ব্লক কংগ্রেস আসবে, মণ্ডল আসবে, বিভিন্ন উইন সেলের প্রধানরা আসবে, আর পিআরআই মেম্বাররা আসবে। ওই দিন যাওয়ার পরে দেখি যে এমন কোনো উপস্থিতি নাই। মুসলিমে কয়েকজন মহিলা আছেন, ওরা আনআইডেন্টিফাই, কোনো দলের কোনো পদাধিকারীও নাই। তখন আমি বলেছিলাম যে আজকের পর্যালোচনার দরকার নাই, যেহেতু উপস্থিতির সংখ্যা খুবই কম। তখন জেলার সভাপতি মানলেন না, বললেন আসছেন যদি করে যান, আমাদের আগলাপুর কাটলিছড়ার কোনো রিভিউ নাই, আমরা 1 লাখ ভোটে জিতেছি, হাইলাকান্দি রিভিউ আছে, হাইলাকান্দি আপনি রিভিউ করে যান। ঠিক এইভাবে আমি রিভিউ মিটিং স্টার্ট হয়েছে। 2 জনে বলেছেন, মনোজ মোহন দেব এজন আমরা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, উনি ওনার বক্তব্য বলেছেন কী কারণে আমরা হাইলাকান্দি সিট হারলাম। এরপরে একটু পরেও যুব কংগ্রেসের কয়েকটা ছেলে তড়িঘড়ি করে সভাস্থলিতে ঢুকলেন। ঢুকে বললেন যে আপনি তো ডিস্ট্রিক্টের ইনচার্জ, আপনি বলছিলেন যে দলে একজনের টিকিট পেলে অন্য টিকিট প্রত্যাশীরা ক্যান্ডিডেটকে সাপোর্ট করবে, তাহলে বদরুল ইসলাম বড়বইয়া কেন আমাদের দলের প্রার্থী জুবের নামের বিরোধিতা করলো বলতেছে। আমি শুনতেছি, নোট করতেছি, কারণ আমার নোট করাই আমার কাম। যারা বলবে নোট করে আমি রিপোর্ট সাবমিট করব। একটু পরে যুব কংগ্রেসের ছেলে, যিনি যুব কংগ্রেস থেকে নাম দেওয়া হয়েছিল ডিস্ট্রিক্টে পদাধিকারী করার জন্য, জাহান বড়বইয়া, উনি ওনার বক্তব্য শুরু করেছেন। বলেছেন যে জুবের নাম ডিস্ট্রিক্টের রিকমেন্ডেশনে আর প্রদেশের রিকমেন্ডেশনে টিকিট পাননি, উনি পেয়েছেন এআইসিসি খুদ ওনাকে টিকিট দেওয়া হয়েছে। আর আমাদের প্রদেশ সভাপতি চেয়েছিলেন যুবরকে টিকিট না দেওয়ার জন্য, আর টিকিট পাওয়ার পরে হারানোর জন্য চেষ্টা করেছিলেন। উনি ইমরান প্রতাপগুড়ির প্রোগ্রাম ক্যান্সেল করেছেন, কানাইয়া কুমারের প্রোগ্রাম ক্যান্সেল করেছেন। এইসব অকথ্য কিছু কথাবার্তা শুরু করার সময় আমি অবজেকশন দিয়েছি। বলেছি, দেখো তোমরা যুব কংগ্রেসের বাহিনী, তোমরা যা বলার বলো, কিন্তু প্রদেশ নেতৃত্বের বিরুদ্ধে কিছুই বলতে পারবে না। ওই কথা বলার পরে ওদের সঙ্গে একটু দস্তাদস্তি শুরু হয়েছে। তারপরে আমি প্রতিবাদ করেছি। এরপরে তো মিটিং ভঙ্গ হয়েছে। আমি মিটিং শেষ করে, মিটিং ভঙ্গ করে আমি চলে আসছি। আচ্ছা, এই যে আপনি যে প্রদেশ নেতৃত্বের বিরুদ্ধে যারা কথা বলছিল, আপনি এটা প্রতিবাদ করায় আপনার বিরুদ্ধে মানে এইভাবে হয়েছে। তো এর পরে যে শিলচরে যেটা হলো, শিলচরে আপনারা
যেটা অভিযোগ উঠছে যে আপনার সমর্থকরা নাকি, এবং মামলা হয়েছে যে আনসার আহমেদ বড়লস্করকে আপনারা মারধর করেছেন, তাকে বের করে দিয়েছেন সভা থেকে। এটা তো সুন্দর জিনিস হয়নি। দেখেন, আনসার আহমেদ বড়লস্কর ওই দিন রিভিউ মিটিংয়ে যাননি, আলাদা একটা সব কক্ষে বসেছিলেন। আর বসে ওনার সঙ্গে কি হয়েছে আমি জানি না, আমি মিটিংয়ে ছিলাম, আর মিটিংয়ের ভিতরে ছিলাম আমি, আমার পাঁচজন আমরা ছিলাম মিটিংয়ে। ওনাকে কে মেরেছে কে না মেরেছে জানি না। এখানে বলা হয়েছে আমিনুল্লাহর সমর্থক। আমি ওটাও কই যে আমিনুল্লাহর সমর্থক বলতে কিছু নাই, এরা কংগ্রেসই। ব্যক্তি কংগ্রেস যতদিন থাকবো ততদিন কংগ্রেস শেষ হয়ে যাবে। আমরা ব্যক্তি কংগ্রেস নাই, আমরা কংগ্রেসের সদস্য। এখানে আনসার আহমদ বড়লস্কর গত যে যদিও ওনাকে মারপিট করা হয়েছে, কিন্তু এটা নতুন নয়। আনসার আহমদ বড়লস্কর অতীতে প্রত্যেকটা মিটিংয়ে উনি মার খেয়েছেন। সোনাবাড়ি ঘাটে আপনার যখন সুস্মিতা দেব ছিলেন তখন সুস্মিতা দেবের বিরোধিতা করতে গিয়ে মার খেয়েছেন। যখন জেলা কংগ্রেসে যেদিন তমাল বণিক চার্জ নেন এদিনে ওনাকে মারা হয়েছিল। এরপরে অনেকটা মিটিংয়ে উনি মার খেয়েছেন, কারণ ওনার অভ্যাস বিতর্ক সৃষ্টি করে মার খাওয়ার। এটা নতুন নয়। আজকে তমাল বণিকে যিনি চার্জ নেবেন ওনাকে তখন পার্টি অফিসে মারা হয়েছিল। ওই মারা নিয়ে উনি সাম্প্রদায়িকতাও করেছিলেন। যখন সূর্যকান্ত সরকার লোকসভার ক্যান্ডিডেট হন তখন উনি পোস্ট করেছিলেন ঠিক ইলেকশনের আগ মুহূর্তে যে ওনাকে সূর্যকান্ত সরকারের মানুষরা মুসলমান ভেবে ওনাকে মারা হয়েছিল। এইভাবে মুসলিম ভোট নষ্ট করার জন্য উনি একটু ষড়যন্ত্র করেছিলেন সূর্যকান্ত সরকারের বিরুদ্ধে। ওটা ওনার নতুন না, এটা পুরানো অভ্যাস। আর এই আনসার আহমদ বড়লস্কর উনি কংগ্রেস করেন। আমার মনে হয় না 20 বছরের ভিতরে কোনো কংগ্রেস প্রার্থীকে উনি ভোট দিয়েছেন। ঠিক নির্বাচনের আগেই উনি কংগ্রেস স্থানে চলে যান, কোনো নির্দল কিংবা অন্যান্য দলের প্রার্থীর পক্ষে উনি সমর্থন করেন। একটা এই যে আপনার আগামীতে এই ব্যাপারে কী পদক্ষেপ নেবেন? আপনি তো এখন কংগ্রেস দলের একজন গুরুত্বপূর্ণ নেতা, এবং দেখলাম যে কয়েকজন কংগ্রেস সদস্য আছেন এর মধ্যে আপনি অনেকটা মুখর লোকসভাতে, বিধানসভাতে। তো আপনারা এই ব্যাপারে কী পদক্ষেপ নিচ্ছেন? যে বিপর্যয় তো হতেই পারে একটা রাজনৈতিক দলের। তো আপনারা এই যে সংখ্যাগুরু এলাকাগুলোতে আপনারা নিজেদের অবস্থান কীভাবে সুদৃঢ় করবেন বা আবার কীভাবে যাবেন, এটা নিয়ে কি আপনাদের কোনো ভাবনা চিন্তা করেছেন? 1 মাস তো হয়ে গেল, নাকি এখনও অপেক্ষা করছেন? দেখেন, সময়ে সময়ে অনেক সময় একটা দলের পক্ষে ওয়েভ আসে। এক সময় কংগ্রেস দলের প্রতি এরকম ওয়েভ ছিল। তাই এরকম ছিল না যে একটা সম্প্রদায়ের পুরোটার ভোট আপনারা পাচ্ছেন না, এটা এরকম কংগ্রেসের কোনোদিন হয়নি এরকম। কংগ্রেসে এর আগে, এখন আপনি বলছেন একটা সম্প্রদায়ের ভোট পাননি। কংগ্রেসে এর আগে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ দুইটা কমিউনিটির ভোট শতকরা 90% পেয়েছে। আপনি জানেন পার্লামেন্টে নরসিংহ রাওর সরকারের সময় 430টাও সাংসদ জিতে সরকার গঠন করা হয়েছিল। এরপরে আপনার রাজীব গান্ধীর সময় এরপরে নরসিংহ রাওর সময় এরকম হয়েছে, ভালো একটা মানে 70% সিট তখন কংগ্রেসে জিতেছিল। আর বিজেপি এক সময় পার্লামেন্টে 2-এর সংখ্যাও ছিল। এমনকি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীও হেরেছিলেন, আপনার মনে পড়ে কিনা। এরপরে বিজেপি আজকে উত্থান হয়েছে। বিজেপি আজকে ভারতের সমস্ত প্রদেশেও প্রায় প্রদেশে সরকার এখন, একবারে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট পর্যন্ত বিজেপি। এটা উত্থান পতন হয়, আপনি দেখবেন কয়েকদিন পরে হয়তো এটা কংগ্রেসের জন্য এর উত্থান আসবে। আর সংখ্যাগুরু যারা, এরা এখন ভাবতেছে যে কী কারণে আমরা কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দেই। আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি এমনভাবে হয়েছে, আজকে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে,
আজকে আগামীতে আমরা পাম্পে পেট্রোল ডিজেল পাবো কি না পাবো সন্দেহ আছে। কোন দিন হয়তো আমাদের চলার উপরে লকডাউন আসতে পারে, এই অবস্থায় যাচ্ছে। তো এটা তো শুধুমাত্র সংখ্যালঘু মানুষের উপরে আসবে না, সংখ্যাগরিষ্ঠ মানুষের উপরে আসবে। আজকে দ্রব্যমূল্য যেটা বৃদ্ধি হয়েছে, এটা সংখ্যালঘু মানুষের উপরে যাচ্ছে না, সংখ্যাগুরুর উপরেও যাচ্ছে। একদিন এইগুলা বহিঃপ্রকাশ ঘটবে, আর দেখবেন যে শতকরা 90% মানুষ, সংখ্যালঘু হোক সংখ্যাগরিষ্ঠ হোক, যেটা এতদিন বুঝেছিল যে আমরা কতদিন ধর্মের নামে ভোট দিয়ে আমরা নাজেহাল হব, আমরা ডেভেলপমেন্ট করব। আজকে ভারতবর্ষের জিডিপি কোন জায়গায় গিয়েছে, আজকে বাকি বাংলাদেশের জিডিপি দেখুন আর ভারতবর্ষের দেখেন, অনেক অনেক তফাৎ হয়েছে। আজকে ডলারের মূল্য আজকে যখন আজকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হন 2016-তে, তখন 56 টাকা ছিল ডলারের মূল্য, আজকে প্রায় 100 টাকা ছয়। তো আমাদের কোন জায়গাতে আমরা পৌঁছেছি গিয়ে, এর জন্য এটা দেখবেন খুব কম সময়ের ভিতরে এটার পরিবর্তন আসবে। আচ্ছা, একটা প্রশ্ন, সুনাইতে আপনি জিতেছেন, আমরা ধন্যবাদ জানিয়েছি, কিন্তু সুনাইতে আপনি যত ভোটে জেতার কথা বা সুনাইতে যে ব্যবধানটা পাওয়ার কথা কংগ্রেসের, সেই ব্যবধানটা কিন্তু আসেনি। এর কারণটা দেখেন, আপনি লোকসভার যদি রেজাল্ট দেখেন, লোকসভাতে 94,000 ভোট পেয়েছিলেন সূর্যকান্ত সরকার, আর বিজেপির প্রার্থী আমার পরিমল শুক্লবৈদ্য সাহেব পেয়েছিলেন 44,000, আর তৃণমূলের কংগ্রেসের ক্যান্ডিডেট পেয়েছিলেন 6,000, দুটা মিলিয়ে 50,000। আর আমি সূর্যকান্ত পেয়েছিলেন 94,000। এবার আমি পেয়েছি 93,000, 1,000 ভোট লোকসভা থেকে। ডিলিমিটেশনের সময়, এটা ডিলিমিটেশনের পরের ইলেকশনের কথা বলছি, লোকসভার ইলেকশন ডিলিমিটেশনের পরে হয়েছে, 1,000 ভোট কমেছে। আর বিজেপির ভোট 10,000 ভোট বেড়েছে। আপনি এজিপির ক্যান্ডিডেটের ভোট যদি বলেন তো 10,000 বেড়েছে। আজকে আমাদের দলের যারা টিকিট প্রত্যাশী, এরা প্রায় 8 জন গিয়ে অগবদলে জয়েন করেছেন। আমাদের কংগ্রেসের 10টা মণ্ডল রিজাইন দিয়ে এজিপিতে জয়েন করেছেন। আমাদের পিএরআই মেম্বাররা গিয়ে এজিপিতে জয়েন করেছেন। গ্রুপ মেম্বার 130 জন, 180 জনের মধ্যে 160 জন গ্রুপ মেম্বার গিয়ে এজিপিতে জয়েন করেছেন। এরপরেও যে 1,000 ভোট লস হয়েছে, 93,000 ভোট পেয়েছি, এটা কম নয় দাদা। আজকে ভোটার ভার্সেস লিডারের ফাইট হয়েছে, ভোটার জিতেছে, লিডার হেরেছেন। যারা লিডার সুনাইতে আছেন, এদের কোনো মূল্য নাই। আজকে এজিপির প্রার্থী জিতানোর জন্য আমাদের মুখ্যমন্ত্রী আসতে হয়েছে। এজিপির প্রার্থী এই 60,000 ভোট আনার জন্য অতুল বরাকে আনতে হয়েছে। মুসলিম ভোট ডিভিশন করার জন্য আপনার শাইনি ঘোষকে আনা হয়েছে, ইউসুফ পাঠানকে আনা হয়েছে। এরপরেও 93,000 ভোট দাদা কম নয় দাদা, অনেক মানুষ আজকে মন খুলিয়ে ভোটাররা আমাকে ভোট দিয়েছে। আর আপনাকে আমি বলছি যে আমি 2016-তে বিধায়ক হয়েছিলাম 44,000 ভোট পেয়ে, আর 21-এ আমি হেরেছি 54,000 ভোট পেয়ে। আমার ভোট কোনো সময় কমতেছে না, আমার ভোট বাড়তেছে। এখন আরও প্রায় 39,000 ভোট বেড়েছে 2021 থেকে। করিমউদ্দিন সাহেব 72,000 ভোট পেয়েছিলেন, আর 62,000 ভোট পেয়ে হেরেছেন, 10,000 ভোট ওনার কমেছে। এর জন্য আমার কোনো অ্যান্টি ইনকামেন্সি অতীতেও ছিল না, আর ভোট খেলেছিলাম তখনও ছিল না। আজকে করিমউদ্দিন সাহেব যদি এজিপি দলতে না খেলতেন, ওনার ইউডিএফ থেকে খেলতেন, তাহলে ওনার ভোট হয়তো গণতে হলে হয়তো মাইক্রোস্কোপিক নিতে হতো। এজিপিতে না কিনা খেলার জন্য এজিপির একটা ক্যাপিটাল ভোট 44,000 আছে। আমরা লোকসভা ইলেকশনে দেখেছি 44,000 ভোট আছে। এই 44,000 ভোটকে ক্যাপিটাল করে আরও উনি 12,000 ভোট প্লাস করেছেন।
আর 12,000 ভোট প্লাস করতে মুখ্যমন্ত্রী অতুল বরা টাকা পয়সা পাওয়ার এমএলএ, সিটিং এমএলএ, এমন কিছু নাই দাদা। দর্শক, আমরা আলোচনার শেষ পর্যায়ে এসে পৌঁছাচ্ছি। আচ্ছা, সুনাইতে আপনি যে বলছেন যে এই যে ভোটটা গেছে, যে করিমউদ্দিন বড়বুইয়া যে ভোটটা পেয়েছেন, এটাকে আপনি বলছেন যে কংগ্রেসের অনেক গ্রুপ সদস্য বা পঞ্চায়েত সদস্য মণ্ডল এরা পদত্যাগ করে এদের সঙ্গে এই ভোটটা গেছে, এরকম একটা কথা বলছেন। কিন্তু আরেকটা কথা প্রচার করছেন, যেটা বলা হচ্ছে প্রাক্তন বিধায়কের পক্ষ থেকে, যে মুসলমান সম্প্রদায়ের একটা বড় অংশ এখন মনে করছেন যে ক্ষমতার সঙ্গে থাকা প্রয়োজন, এই জন্যই এই ভোটটা নাকি তিনি পেয়েছেন। এটা কি ঠিক? আজকে করিমউদ্দিন সাহেব উনি ভোট পেয়েছেন, যে উনি তো এখন কোনো কোনো জায়গাতে বলতেছেন যে মুখ্যমন্ত্রী আসার জন্য উনি হেরেছেন। মুখ্যমন্ত্রী এসে বলেছিলেন যে আমি করিমউদ্দিনকে কিছু একটা করব। এই কথা বলার পরে বিজেপির যারা নেতৃত্ব ওনাকে হারাইছে, হিন্দু ভোট ওনার থেকে কমিয়ে দেওয়া হয়েছে। ওই দোষটা উনি এমনকি লক্ষ্মীপুরের বিধায়ক আমাদের প্রাক্তন মন্ত্রী কৌশিক রায়ের উপরেও চাপাচ্ছেন যে উনি নাকি উনাকে হারাইছেন। উনি একজন অকৃতজ্ঞ। বিজেপির পুরা শক্তি ছিল ওনাকে জিতানোর জন্য, বিজেপির পুরা শক্তি ছিল। কৌশিক রায় চেয়েছিলেন যে কংগ্রেস মানে বরাকে কাছাড় জেলাতে কংগ্রেস শূন্য হোক, কিন্তু এরপরে উনি যখন হেরেছিলেন তখন দোষ কিন্তু অন্যর গাড়ে দেওয়ার চেষ্টা করতেছেন। উনি আজকে নতুন অকৃতজ্ঞ নয়, এটা পুরানা অকৃতজ্ঞ। যে ওনাকে সাহায্য করে ওনার বিরুদ্ধে ওনার বলার একটা অভ্যাস আছে। আজকে বিজেপির নেতৃত্বে ওনাকে জেতার জন্য অনেক চেষ্টা করেছেন। যা ভোট পেয়েছেন বিজেপির ভোট, 44,000 তো বিজেপির ক্যাপিটাল ভোট লাস্ট লোকসভা ইলেকশনে। তো ওনার ভোট কোথায়? উনি যে বেঙ্গলি মুসলিমের ভোট পেয়েছেন বলছেন, কোথায়? 44,000 ভোট বাদ দিলে কতটা ভোট থাকলো? 18,000 ভোট থাকলো মাত্র। এই 18,000 ভোট পেতে গিয়ে উনি আমাদের দলের কিছু কর্মীকে নিয়েছেন, কিন্তু ভোটারকে নিতে পারেননি।